সৎমা এবং সৎমা, দ্বিতীয় বা শেষ পর্ব। ফাহমিদা লাইজু। শব্দটা এত জোরে হলো যে সাফওয়ান কেঁপে উঠল। কণা প্রায় দৌড়ে এসে দেখল ভাঙ্গা ফুলদানির সামনে সাফওয়ান চুপ করে দাঁড়িয়ে আছে। এত সুন্দর ফুলদানিটা ভেঙে ফেললি? আজ তোকে আস্ত রাখবো না, বলেই সাফওয়ানের কান টেনে ধরল কণা। সাফওয়ানের মুখ থেকে শব্দ বের হয়ে গেল। নতুন মা, আমি ইচ্ছে করে ভাঙ্গিনি। কণা ফোঁস ফোঁস করে বলতে লাগল। কে তোর মা? হু, কে তোর মা? তোর মা তো মরে গেছে। ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল সাফওয়ানের গালে। ও মাগো বলে সাফওয়ান বসে পড়ল। আজই তোর বাবাকে বলবি তোর দাদুর কাছে চলে যেতে চাস তুই। দাদুকে ছাড়া এখানে তোর ভালো লাগে না। বুঝতে পারছিস? কথা বলছিল না কেন? বলেই সাফওয়ানের চুল টেনে দাঁড় করালো কণা। তখন দেখল সাফওয়ানের ঠোঁট কেটে রক্তে ভেসে যাচ্ছে। এটা দেখে কণা 2 পা পেছনে গেল। ঠিক ওই সময়ই কলিং বেল বেজে উঠল। সাফওয়ানকে বলল, দেখে আসি এই সময় কে এলো। তুই কিন্তু রুম থেকে বের হবি না। কণা দরজা খুলে সারোয়ারকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। ঘণ্টা খানেক আগে অফিসে গেল সারোয়ার, এখনই আবার ফিরে এলো? এমন তো কখনো হয় না। সারোয়ারকে কি বলবে মনে মনে তাড়াতাড়ি গুছিয়ে নিল কণা। কি ব্যাপার, দরজা ধরে দাঁড়িয়ে আছো কেন? ভেতর আসতে দিবে না, নাকি? কঠিন মুখে বলল সারোয়ার। আসো আসো, আমি তোমাকে এখনই ফোন দিতে চেয়েছিলাম। ফুলদানি দিয়ে সাফওয়ানের ঠোঁট কেটে গেছে। কি বল এই সব? ফুলদানি দিয়ে আবার ঠোঁট কাটে কিভাবে? তুমি নিজেই জিজ্ঞেস করো কে? দৌড়ে সাফওয়ানের রুমে গিয়ে সাফওয়ানকে কোলে নিয়ে বুকের সাথে চেপে ধরল সারোয়ার। বাবাটা আমার খুব কষ্ট হচ্ছে তোমার? সরি বাবা। চোখের পানি যেন কিছুতেই বাধা মানছে না সারোয়ারের। আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। কণা পেছনে আসতে আসতে বলল। চল, সেটাই ভালো হবে। তোমাকে যেতে হবে না, কাছেই তো, আমি একাই যেতে পারবো। বাসায় আসার পর সারোয়ার ছেলের সাথে সাথেই আছে। সাফওয়ান নতুন খেলনা গাড়িটা দিয়ে খেলছে। ঠোঁটটা উঁচু হয়ে ফুলে আছে ওর। অনেক কষ্টে সারোয়ার নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। কোনাকে দেখলেই একদলা থুথু গলা পাকিয়ে উঠছে। সব কিছু স্বাভাবিক দেখে কণা মনে মনে নিশ্চিন্ত হল, তাহলে সারোয়ার কিছুই বুঝতে পারেনি। সাফওয়ান অবশ্যই দাদুর কাছে চলে যাওয়ার কথা বলবে আর কষ্ট করে পরের ছেলে পালতে হবে না। সারোয়ার কোনাকে বলল, আজ বাসায় 10-12 জনের জন্য রান্না কর। তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু সাফওয়ান ব্যথা পেল, তাই আগেই তোমাকে জানিয়ে দিচ্ছি। তোমার মা বাবা, আমার আম্মা, বড় ভাই ভাবি, বাচ্চারা সবাই আসছে। সবাই মিলে পিকনিক করতে যাব। কণা খুশিতে একেবারে আটখানা। সবাই আসার পরে কণার সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। বাচ্চাদের বেডরুমে থাকতে বলে ড্রয়িং রুমে সবাইকে নিয়ে বসল সারোয়ার। সরাসরি সব ঘটনা বলে গেল। কণার বিরুদ্ধে অভিযোগ শুনে কারো বিশ্বাস হতে চাইল না। এক একজন এক এক মন্তব্য করতে লাগল। এরকম যে হবে সারোয়ার আগেই বুঝতে পেরেছিল, তাই মোবাইলের রেকর্ডিংটা অন করল। লাউডস্পিকারে সবাই স্পষ্ট শুনতে পেল সকালে ঘটে যাওয়া ঘটনা। শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। সারোয়ার বলল, এটা তো শুধু আজকের ঘটনা। এই 3 মাসে এই পিচাসটা আমার ছেলের হাসিখুশি শৈশবটাকে গিলে খেয়ে ফেলেছে। সবাই আমার সিদ্ধান্ত শুনে রাখো। কাবিনের সম্পূর্ণ 5 লাখ টাকা একে দিয়ে দিব, ডিভোর্স লেটার সহ। শ্বশুর শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, এই মুহূর্তে আপনাদের মেয়েকে নিয়ে চলে যান। ওর মুখ দেখতেও আমার ঘৃণা করছে। কণা সাপের মতো ফোঁস করে উঠল। এত সোজা? আমি নারী নির্যাতনের মামলা করব। সবাইকে জেলের ভাত খাওয়াব। এবার সারোয়ার গর্জন করে উঠল। আমার ইচ্ছে করছে তোর মাথা থেকে পা পর্যন্ত মেরে প্রতিটা হাড় আলাদা করে দেই। আমি জানি তুই কি জিনিস, এই ভয়টাই তুই আমাকে দেখাবি। তাই সেই ব্যবস্থাও করে রেখেছি। সকালে সাফওয়ানকে নিয়ে প্রথমেই গিয়েছি থানায়। তোর নামে জিডি করেছি আর এই রেকর্ডের কপিও দিয়ে এসেছি। ভাবি বলল, এই তাহলে কণার আসল রূপ। সারাদিন সিরিয়াল দেখস আর এই শিখস? অলস মস্তিষ্ক, শয়তানের আড্ডা। একজন মেয়ের এমন পাষাণ মন আমি কোন দিন দেখি নাই। তুই ইবলিশরেও হার মানাইছস। কণার মধ্যে কোন অনুতাপ নেই। উল্টো বলতে লাগল, সবাইকে দেখে নিব, কাউকে ছাড়ব না। কণার মা উঠে এসে কণার গালে কষিয়ে চর বসিয়ে দিয়ে বললেন, ছি ছি, আমার নিজেরই লজ্জা লাগছে, তুই কোন মুখে আবার কথা বলস? কি সুন্দর গোছানো সংসার, কত শান্ত একটা বাচ্চা, এতেও তোর মন ভরে নাই। আরও শান্তি চাস? বেশি লোভে এখন সব হারাইলি। কণার বাবা মারা নিচু করে বসেছিলেন। একটা কথাও বললেন না। সারোয়ারের মা বললেন, মানুষ চিনতে এত বড় ভুল করলাম।
সারোয়ার বলতে লাগলো, সেদিন সাফওয়ানের মুখে সব শুনে ঠিক করলাম কিভাবে এই পিচাসকে প্রমাণসহ ধরা যায়। সাফওয়ানকে সব শিখিয়ে দিলাম। আজ অফিসের উদ্দেশ্যে বের হওয়ার আগে আমার একটা মোবাইল সাফওয়ানকে দিয়ে গেলাম। সাফওয়ান প্ল্যান অনুযায়ী আমার নাম্বারে কল দিয়ে দরজার আড়ালে মোবাইলটা লুকিয়ে রাখল, পরে ফুলদানিটা আছাড় দিল। আমি সব শুনতে পাচ্ছিলাম গলির মুখের দোকানে বসে। যখন সাফওয়ানকে থাপ্পড় মারল তখন আর সহ্য করতে পারলাম না। 2 বছর পরের ঘটনা। সাফওয়ানদের পাশের ফ্ল্যাটে কয়েক মাস হলো নতুন ভাড়াটিয়া এসেছে। আগে যারা ছিল 2 জনেই চাকরিজীবী। খুব একটা আসা যাওয়া ছিল না। এখন যারা এলো ওরা খুব মিশুক। 2টা বাচ্চা। অমি পড়ে ক্লাস 4-এ, রুমি ক্লাস 2-তে। সাফওয়ান পড়ে ক্লাস 3-তে। বয়সের খুব বেশি পার্থক্য না। তবুও সাফওয়ান ওদের সাথে মিশতে চায় না। আসলে ও কারো সাথেই মিশে না। প্রয়োজন ছাড়া কথাও বলে না। দাদু বারবার বলেন ওদের সঙ্গে খেলতে। সে শুধু বাবার সাথেই খেলা করে। সাফওয়ানের দাদু বললেন, পাশের বাসার বউটারে একটু ভর্তা আর তরকারি দিয়া আসি, দাদা তুমিও যাইবা আমার সাথে। না, আচ্ছা, তুমি স্কুলের লেখা লিখতে থাক, আমি দিয়া আসি, দরজা খোলাই থাকুক। আজ একটা অপরিচিত মেয়ে দরজা খুলল। এর আগে দাদু ওকে দেখেননি। মেয়েটি সালাম দিল। তিনি জানতে পারলেন, এই মেয়েটা হলো এই বাসার বউ মিলির বোন শেলি। মিলি, শেলিকে বলল, খালাম্মা প্রতিদিন এটা ওটা নিয়ে আসেন, খালাম্মাকে খুব কষ্ট দিচ্ছি। মুখে কিছুই ভালো লাগে না। ভর্তা দিয়েই একটু খেতে পারি। এই সময় এমি হয় গোমা। আর কষ্টের কথা বলতেছ কেন, আমার নিজের মেয়ে হইলে করতাম না। মিলি, শেলিকে খালাম্মার জন্য ফল কেটে আনতে বলল। ভালোই হইল তোমার বোন আসছে, এই সময় একজন কাছে থাকা খুব দরকার। মিলি তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছে, কিছুই খেতে পারে না, বমি হয়ে যায়। শরীর অনেক ফুরবল। শেলি একটা কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করে। ছুটি নিয়ে আসছে। তাও ভালো, বিয়ে হইয়া গেলে তো আর আসতে পারত না। দুঃখের কথা কি বলবো খালাম্মা, বোনটাকে বিয়ে দিছিলাম। কিছুদিন পর আমরা জানতে পারি ওই ছেলে আগেই একটা বিয়ে করে রেখেছে। ওই ঘরে আবার বাচ্চাও আছে। বোনটাকে আবার মারধরও করত। শেলি কোন মতে 6 মাস থাকতে পেরেছিল। শেলি চলে আসবে শুনে, ওই ছেলে বলেছিল ওই বউকে তালাক দিয়ে শেলিকে নিয়েই সংসার করবে, কিন্তু শেলি রাজি হয়নি। যে ছেলে এত বড় ফ্রডগিরি করতে পারে, তাকে তো কোনোভাবেই বিশ্বাস করা যায় না। এরপর থেকে এভাবেই কাটছে ওর জীবন। শেলি বিয়ের কথা শুনতেই পারে না। বলে যে, সারা জীবন বিয়ে না করেই কাটিয়ে দিবে। এখন ভালো একটা চাকরির চেষ্টা করছে। আপনার শরীর এখন কেমন আছে খালাম্মা? খুব বেশি ভালো না। বয়স তো হইল। যে কোন সময় মইরা যাব। নিজের জন্য ভাবি না, শুধু সাফওয়ান দাদাটার জন্যই চিন্তা লাগে। দাদু বিদায় নিয়ে চলে এলেন। হঠাৎ উনি যেন একটা আশার আলো দেখতে পেলেন। সাফওয়ান একটা ছবি আঁকল, প্রথমে দাদু পরে সে নিজে, এর পরে বাবা আর আকাশের একটা তারায় ওর মা। ছবি দেখে দাদু দীর্ঘশ্বাস ফেলেন। ছেলের জন্য একজন জীবনসঙ্গী আর দাদার জন্য একজন সত্যিকারের মা যেন খুঁজে পান, আল্লাহর কাছে এই দোয়া করেন সব সময়। 2 জনের কাছেই নতুন একজনের উপস্থিতি আতঙ্কের বিষয়। কিন্তু দুনিয়ার সব মানুষ তো একই রকম না। দাদু প্রতিদিন মিলির জন্য এটা সেটা রান্না করে নিয়ে যান আর কথায় কথায় আসল কথার আশপাশে ঘোরেন। মিলিও মনে মনে এমনটা চাইছে, কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারছে না কিছু। কারণ যাদেরকে উদ্দেশ্য করে এই মনোপরিকল্পনার উদয়, তারা নিজেরাই তো আংটা ঝুলানোর জন্য রডের বাঁকানো 2 মাথা। রাত প্রায় 11টার মতো বাজে, সারোয়ার পাশের ফ্ল্যাটের দরজায় ধাক্কাতে লাগল। মা হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছেন, অ্যাম্বুলেন্স কল করেছি। সাফওয়ানকে একটু আপনাদের বাসায় রাখেন প্লিজ। বাসার সবাই দরজার কাছে চলে এলো তখন। মিলির স্বামী সিদ্দিক বলল, কোন সমস্যা নেই, ও থাকুক। ভাই একটু দাঁড়ান, আমিও আপনার সাথে যাচ্ছি। সাফওয়ান বুঝতে পারছে না কি করবে, ওদের সবার সামনে কাঁদতেও পারছে না। চুপচাপ বসে রইল। মিলি সাফওয়ানের পাশে বসতেই ও একটু সরে গেল। মিলি জিজ্ঞেস করল, সাফওয়ান তুমি কিছু খাবে বাবা? সাফওয়ান মাথা নাড়িয়ে মানা করল, কোন চিন্তা করো না, তোমার দাদু সুস্থ হয়ে যাবেন। শেলিকে, মিলি বলল, অমি, রিমি তো ঘুমে। তুই সাফওয়ানকে নিয়ে ঘুমিয়ে পড়। সাফওয়ান বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুমিয়ে গেল। শেলির খুব মায়া লাগছিল, আহারে এতটুকু বাচ্চার মা নেই। সাফওয়ানের হাতের ঝাটকায় শেলির ঘুম ভেঙে গেল। শেলি ধর্মর করে উঠে বসে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা, ভয় পেয়েছ, স্বপ্ন দেখেছ? কি হলো এভাবে উঠে বসলে কেন? ওয়াশরুমে যাবে? সাফওয়ান বলল, হু। শেলি ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে রইল।
বের হয়ে সাফওয়ান এসে খাটের উপর বসে পড়ল। শুয়ে পড়ো এবার, আমি আর ঘুমাবো না। কেন? দাদুর জন্য মন খারাপ লাগছে? বাবার সাথে কথা বলবে? বাসা থেকে মোবাইলটা তো আনিনি। আমার মোবাইল থেকে কথা বল। তোমার বাবার নাম্বারটা বল। কয়েকবার রিং হওয়ার পর সারোয়ার ফোন ধরল। কি কথা হলো শেলি বুঝতে পারল না, কারণ সাফওয়ান শুধু হু হা করল। খালাম্মা কেমন আছেন? কোন উত্তর নেই। কয়েক মিনিটের মধ্যেই সারোয়ার কল করল শিলার নাম্বারে। ভাবি, সিদ্দিক ভাই অনেকক্ষণ আগে রওনা হয়ে গেছেন। আমি, অমির খালাম্নি শেলি। ও সরি, বুঝতে পারিনি। ঠিক আছে, খালাম্মা এখন কেমন আছেন? জ্ঞান ফিরেছে। সবগুলো রিপোর্ট আসলে, দেখে সকালে সিদ্ধান্ত নেবেন অপারেশনের। হার্টে 2টা ব্লক আছে। চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সিদ্দিক ভাইয়ের মোবাইলের চার্জ শেষ। রওনা হয়েছেন। এখনও পৌঁছাননি, না? না, আপনাদের অনেক ঝামেলায় ফেললাম। কি যে বলেন, প্রতিবেশী হয়ে যদি এতটুকু না করি তাহলে কিসের প্রতিবেশী বলেন তো? আম্মার জন্য দোয়া করবেন। অবশ্যই। সাফওয়ান ঘুম ভেঙে দেখেছিল শেলি তাকে জড়িয়ে ধরে রেখেছে, এজন্যই সে ঝটকা দিয়ে সরিয়ে দিয়েছে হাত। সে আর কাউকে বিশ্বাস করতে চায় না। শেলিকে তার খারাপ মনে হচ্ছে না, কিন্তু প্রথমে তো সবাই ভালোই থাকে। শেলি বলল, লাইট অফ করে দেই। তুমি ঘুমাও, আমার তো স্কুলে যেতে হবে। সেটা তো সকালে, আর কাল কি যেতেই হবে? সিটি পরীক্ষা আছে। পড়ে দেয়া যাবে না? আমিও একটা স্কুলের টিচার। আমাদের স্কুলে যদি কেউ সিটি পরীক্ষার দিনে পরীক্ষা না দিতে পারে তাহলে পরের দিন দেয়া যায়। আমাদের স্কুলে দেয়া যায় না। আচ্ছা, আমি সকালে তোমাকে ডেকে দিব। এখন ঘুমিয়ে যাও। আমি স্কুলে কার সঙ্গে যাব? অমি, রুমিকে নিয়ে যাওয়ার সময় তোমাকেও নিয়ে যাব। সাফওয়ানের স্কুলে যাওয়ার একদম ইচ্ছে নেই, দাদুকে দেখতে ইচ্ছে করছে। তবে, এখানে থাকার চেয়ে স্কুলে গেলেই ভালো হবে। দুপুরের পর সাফওয়ানের চাচা চাচি চলে এলো। সাফওয়ানের দাদুর হার্টে রিং পরানো হলো। কিছুটা সুস্থ হলে চাচা চাচি চলে গেল। তারা ছেলেমেয়েদের একা রেখে এসেছে। মিলির সঙ্গে পরামর্শ করে সারোয়ারের মা সারোয়ারের কাছে বিয়ের কথাটা তুললেন। শুনেই সারোয়ার এক লাফে উঠে গেল। আমার কথাটা না শুই নাই এমন করতাছস? আগেও তো তোমাদের কথা শুনে কি হয়েছে দেখেছ। একলা জীবন খুব কষ্টের। মেয়েটাকে খুব ভালো মনে হয়, দাদারে আদর করব। বাবা মারা যাওয়ার পরে তুমি কি আমাদের একা মানুষ করনি মা? এই জন্যই তো কই, একা সন্তান পালন করা কত যে কষ্টের সেইটা জানি বলেই বলতেছি। শেলিও বিয়া করতে চায় না। 2 জন কথা বইলা দেখ। মতের মিল হইলে তো হইলই। আমার শরীরের এই অবস্থা, কখন কি হয় বলা যায়? আমার সেবাযত্নের জন্য ও তো কাউরে দরকার। কিন্তু সাফওয়ান কিছুতেই মানবে না। সাফওয়ান সব কিছুই শুনল। প্রথমে খুব রাগ হলো দাদুর উপর। দাদু অসুস্থ, বড় চাচিও আসতে পারবে না। কিন্তু সৎ মাকে ভয় লাগে যে। শেলিও প্রথমে বিয়ের কথা শুনে ছিটকে উঠল। মিলি, শেলিকে বোঝানোর পরে রাজি হলো শুধু কথা বলতে। কফি সামনে নিয়ে জনেই বসে আছে। কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না। এক সময় সারোয়ার শুরু করল। আমার সম্পর্কে সবই তো শুনেছেন। একটা কথা আছে না, গোয়াল পোড়া গরু সিঁদুর দেখলে ভয় পায়, আমার হয়েছে সেই অবস্থা। আমারও ঠিক এই একই অবস্থা। থুতনির নিচে একটা কাটা দাগ দেখিয়ে শেলি বলল। যতবার আয়নায় মুখ দেখি ততবার ওই ভয়ঙ্কর স্মৃতি মনে পড়ে যায়। মানুষ নামক পশুটাকে জীবন থেকে বাদ দিয়েছি, কিন্তু ভয়ঙ্কর স্মৃতিটা রয়ে গেছে। পুরুষদের উপর বিশ্বাসই উঠে গেছে। আমারও মেয়েদের উপর বিশ্বাস নষ্ট হয়ে গেছে। কিছুক্ষণ দুজনেই চুপ থাকলো। সারোয়ার বলল, আমরা দুজন দুজনকে শেষবারের মতো একটা চান্স দিতে পারি। সাফওয়ানও বলেছে আন্টিটা ভালোই, কিন্তু মা হওয়ার পর কেমন হবে জানি না। দেখেন, আমরা বড়রাই দুঃসহ স্মৃতি ভুলতে পারি না, আরও একটা শিশু। ওর কচি মনে গভীর দাগ পড়ে গেছে। আস্তে আস্তে ওর মন থেকে এই দাগ মুছে দিতে হবে অনেক অনেক ভালোবাসা দিয়ে। আপনি একদম আমার মনের কথা বলেছেন। সাফওয়ানের মা ডেলিভারির সময় মারা গিয়েছিলেন, না? না, সাফওয়ানের মা সেকেন্ড টাইম কনসিভ করার পর দুজনেই খুব খুশি হয়েছিলাম। 3 মাসের সময় হঠাৎ ব্লিডিং আর ব্যথা। হাসপাতালে নেয়ার পরে জানলাম কনসিভটা হয়েছে ইউট্রাসের বদলে টিউবে। একদিন মৃত্যুর সাথে যুদ্ধ শেষে চলে গেল না ফেরার দেশে। ওর সেই কষ্টমাখা মুখটা ভুলতে পারি না কিছুতেই। এই প্রশ্ন করে মন খারাপ করে দিলাম। না, ঠিক আছে, এসব নিয়েই তো বেঁচে থাকতে শিখে গেছি। জন, 2 রকম দুঃখে পরিপূর্ণ মানুষ একসাথে হলো অবশেষে। বিয়েটা হলো খুব অল্প কয়েকজনের উপস্থিতিতে, খুব সাধারণভাবে। সাফওয়ান একজন সত্যিকারের মা পেল। সাফওয়ান এখন খুব হাসিখুশি থাকে, সবার সঙ্গে কথা বলে।
নিজের হাত দিয়ে খাওয়াই ভুলে গেছে সে। মায়ের হাতে না খেলে পেটি ভরে না। নিজে হোম ওয়ার্ক পারলেও মায়ের সঙ্গে বসেই তা করতে হয়। ঘুমানোর সময় মা গল্প শোনায়, তখন মাকে সে জড়িয়ে ধরে থাকে। অমি, রুমি ওর ভালো বন্ধু হয়ে গেছে, ওদের আরেকটা বোনও হয়েছে। শেলি এলাকার একটা স্কুলে চাকরি করে। সাফওয়ানের দাদু খুব খুশি। সারোয়ার আর অফিস কলিগ কথা প্রসঙ্গে মিসেসের খবর জানতে চাইলে সারোয়ার বলে, কে? সাফওয়ানের মা? সে ভালো আছে। ঘরে তো মা ছেলের রাজত্ব, কোন দিন যে ঘর থেকে আমাকে আউট করে দেয়, বলেই হো হো করে হাসতে থাকে। সমাপ্ত।